সংস্কার ইস্যুতে বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক সমঝোতায় চ্যালেঞ্জ থাকলেও প্রভাব পড়বে না ভোটে, বলছেন আলী রিয়াজ। দেড় দশক পর ইসলামাবাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে বাংলাদেশ। স্থবিরতা কেটে যোগাযোগ স্বাভাবিক হবে ইসলামাবাদের সাথে। সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের আজকের রেল ব্লকেট শিথিল। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে আন্দোলনকারীরা। ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। 5 দিনের রিমান্ডে সহযোগী দেওয়ান সোমের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। দীর্ঘ দেড় দশক পর পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। বৈঠকের আলোচনার এজেন্ডা সম্পর্কে একটু জানাবেন। ছোয়া, বৈঠকটি শুরু হয়েছে 10টা 25 গতকাল দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এবং তার সঙ্গে আজকে যে বৈঠকটি, সেই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আপনি যেটি বলছিলেন যে সবশেষ 2010 সালে ইসলামাবাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটিকে বলা হয় কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ বৈঠক। স্বদেশের পররাষ্ট্র সচিব এই বৈঠকে নেতৃত্ব দেন। মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের যত ইস্যু আছে সেই ইস্যু নিয়ে আলোচনা করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই বৈঠক। আপনাকে বলে রাখা ভালো, 5 আগস্টের পট পরিবর্তনের পরে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে, এমনকি আরও একটি জায়গায় D8 সম্মেলনের ফাঁকে প্রফেসর ইউনূসের সঙ্গে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দুবার সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতেই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের সরকার প্রধানকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানানো হয়। তারপর পরেই কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বৈঠকের ধারাবাহিকতায় 27 এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, তিনিও কিন্তু বাংলাদেশ সফর করবেন। ফলে বৈঠকের এজেন্ডার জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডাটা হচ্ছে অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্ক। কেউ কেউ বলছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্কটি একেবারে ডিপ ফ্রিজ পর্যায়ে চলে গিয়েছিল। ফলে সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার একটা প্রক্রিয়া অন্তত এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে বা হবে, তেমনটা আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা সেদিন বলছিলেন যে পাকিস্তানের সঙ্গে এক্সট্রা অর্ডিনারি অর্থাৎ বাড়তি কোনো সম্পর্ক চায় না, কিন্তু একটা ওয়ার্কিং রিলেশন অন্তত বাংলাদেশ চায়, যার পরিপ্রেক্ষিতে বাণিজ্য, কূটনীতি, প্রতিরক্ষা সেসব খাতে যেন ন্যূনতম যোগাযোগটুকু থাকে। কিন্তু আপনি জানেন যে প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের সুযোগ অবশ্যই পাকিস্তান সরকার নিতে চাইবে এবং এই সুযোগে তারা যেহেতু পাক ভারত চিরপ্রতিদ্বন্দ্বিতা রয়েছে, ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো করার একটা প্রচেষ্টা তাদের পক্ষ থেকে থাকবে। ফলে সেসব বিষয়ে যেরকম আলোচনা হচ্ছে, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু নির্ধারণ করেছে 1971 সালে আমাদের যে যৌথ সম্পদ ছিল দুদেশের, বাংলাদেশ এবং এখনকার পাকিস্তান, তার $4.32 বিলিয়ন কিন্তু বাংলাদেশ পাওনা। হত্যার জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি আসবে, সেসব আলোচনা শুরু হয়েছে। আমরা ধারণা করছি এই বৈঠকটি অন্তত 1টা পর্যন্ত চলবে। মধ্যাহ্নভোজের পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ছোঁয়া, ধন্যবাদ মিশু আপনাকে। ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সফর করছেন। দিনব্যাপী তাদের কর্মসূচি সম্পর্কে জানবো। আমার সহকর্মী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে যোগ দিয়েছেন আহমেদ রেজা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বৈঠকটি কখন নাগাদ শুরু হবে এবং আলোচনার এজেন্ডা সম্পর্কে একটু জানাবেন। ছোয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত বৈঠকটি ছিল মূলত হচ্ছে সকাল 9টায়। পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধিদের যে 2 জন বাংলাদেশ সফর করছেন, 3 দিনের সফর, সেটি মূলত পিছিয়ে দুপুর 2টায় করা হয়েছে। সেখানে আসলে নানান কারণ রয়েছে। সেটি হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টার এখানে দাপ্তরিক যে সমস্ত কাজ, একই সাথে প্রধান উপদেষ্টার সাথেও এই মার্কিন প্রতিনিধি দলের বৈঠকটি হওয়ার কথা ছিল দুপুর নাগাদ। সেখানে প্রধান উপদেষ্টার যে ক্যাবিনেট মিটিং রয়েছে, সেটির কারণে কিন্তু
নির্ধারিত যে বৈঠকটি সেটি আসলে খানিকটা পিছিয়েছে। ফলে পুরো শিডিউলটি যে মার্কিন প্রতিনিধি দলের সকালবেলা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যাদের সাথে ছিল সেটি আসলে পিছিয়েছে এই দাপ্তরিক কাজগুলোর কারণে। তবে সেটি দুপুর 2টার পরবর্তী সময় থেকে শুরু হবে এবং আপনি যেভাবে জিজ্ঞেস করেছিলেন যে ঠিক এজেন্ডা ভিত্তিকটা কি কি বিষয়ে আলোচনা করা হবে, সেখানে যুক্তরাষ্ট্রের আপনি জানেন যে ট্যারিফ বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে ইতিমধ্যে, সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা একটি বক্তব্য তো দেওয়া হবে। নানান রাজনৈতিক বিশ্লেষণ তো রয়েছে, একই সাথে গণতান্ত্রিক প্রেক্ষাপটে বাংলাদেশ আসলে কিভাবে আরো সুকৌশলে ভালোভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়গুলো কিন্তু আলাদা একটি পরামর্শ থাকবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ফলে বেশ কিছু বিষয়ে কিন্তু জোরালোভাবে সেই আলোচনা হওয়ার সুযোগ রয়েছে এবং সেটি ঠিক দুপুর নাগাদ 2টার পরবর্তীতে শুরু হবে এবং এরপর পরে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সাথে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী যে লুৎফি সিদ্দিকী তার সাথেও কিন্তু আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে দিনভর সেই কার্যক্রমটি 3 দিনের সফরের দ্বিতীয় দিনে আজ চলছে এবং দিনভর সেই কার্যক্রমের নানান অংশ রয়েছে। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে সেই সব শেষ তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। ছোয়া। জি রেজা, সেই খবর অবশ্যই আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ আপনাকে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক সমঝোতা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বলেন, সব সংস্কার এখনই নয়, শুধু প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করা যাবে। জানান, সংস্কার নিয়ে ঐকমত্যের ক্ষেত্রে গুরুত্ব পাবে দেশের বড় জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের মতামত। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো 166টি সুপারিশ নিয়ে 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। কমিশনের পাঠানো সুপারিশের স্প্রেডশিট বা আলোচনায় উঠে এসেছে এমন অনেক বিষয়ে একমত নয় রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তত্ত্বাবধায়ক সরকার, গণপরিষদ নির্বাচন, সংবিধান সংশোধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত আছে দলগুলোর মধ্যে। এসব ক্ষেত্রে সমঝোতায় পৌঁছানোকে চ্যালেঞ্জ মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু রাজনৈতিক দলগুলোর দিক থেকে তো আগ্রহটা আছে একমত হওয়ার। ফলে সব বিষয়কে একমত হওয়া যাবে তো সেটা সম্ভব না। বড় আকারের বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব, সেটাই খতিয়ে দেখা হচ্ছে, সেটাই আমরা পর্যালোচনা করছি। তাহলে কোন প্রক্রিয়ায় সমঝোতা বা ঐকমত্যে পৌঁছবে দলগুলো, প্রশ্ন ছিল কমিশনের কাছে। সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে যে অংশগ্রহণকারীদের মধ্যে আপনি 90% দলের মতামতের ভিত্তিতে কিছু একটা করতে গেলেন, কিন্তু মেজর পার্টি যারা বেশি সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে ইগনোর করলেন, তাহলে কি সংস্কার হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে? তাদের যে উদ্বেগ আশঙ্কার জায়গাগুলো, সেগুলো যদি ভবিষ্যতে কিভাবে অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে সেগুলি মোকাবেলা করা যায়, সেগুলো যদি তাদেরকে আশ্বস্ত করা যায়, তারা হয়তো অবস্থান পরিবর্তন করতেও পারেন। নির্ধারিত সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছানো যাবে মনে করে ঐকমত্য কমিশন। সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার, তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দিচ্ছে কমিশন। কিছু বিষয়ে দীর্ঘমেয়াদে করতে হবে, কিছু বিষয়ে আশু করতে হবে। তো সেই জায়গায় মানে যেটা আশু করে সেটা আশু করা হবে, তার সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই। যেটা দীর্ঘমেয়াদের প্রয়োজন সেটার জন্য দীর্ঘমেয়াদের সময় লাগবে, সেটার জন্য নির্বাচন তো বসে থাকার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমরা। সংবিধান সংস্কার ইস্যুতে তিনি জানান, সংবিধানে না থাকলেও বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এই ক্ষেত্রেও তাই করা যায়। প্রক্রিয়া তো বের করা গেছে, তাই না? সেটা আবার এই সংবিধানের মধ্যেই আছে, 106 যেটাকে আমরা বলছি 106 অনুচ্ছেদের মাধ্যমে। তো তাহলে আদালতের সাথে একটা আলোচনা করা যায়, কিন্তু তার চেয়ে বড় জিনিস সেটা রাজনৈতিক দলগুলো কিভাবে বিবেচনা করে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও সংস্কার শেষ করা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। তারা জানান, মূলত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মাথায় নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকের বিষয়ে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলছে, বিএনপিও অনেক আগে থেকেই সংস্কারের কথা বলছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এ বিষয়ে বৈঠক হচ্ছে। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ ও ছাত্রলীগের 9 নেতাকর্মীকে আজ আদালতে নেওয়া হতে পারে। গত রাতে মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আহমদ পিয়াস, অর্থ সম্পাদক আলামিন, গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, ছাত্রলীগ নেতা মীর মারুফ, আমিনুর রহমান ও খান মোহাম্মদ রাফি। এর আগে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেফতারকৃতদের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জাতীয় সংসদের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে। এ ব্যাপারে আরও জানবো, আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন যোগ দিয়েছেন। রবিন, বৈঠকের শুরুতে কমিশন ও বিএনপির পক্ষ থেকে ব্রিফিং হয়েছে, আমরা যেহেতু জানি, আর সেখানে কি বলা হয়েছে এবং কারা কারা বৈঠকে উপস্থিত আছেন একটু বিস্তারিত জানাবেন। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, রয়েছেন দলের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির অন্যতম নেতা রুহুল কুদ্দুস তালুকদার কাজল, তারা রয়েছেন বিএনপি প্রতিনিধি দলে। এবং এই বৈঠকটি বলা চলে ছোঁয়া প্রায় দিনব্যাপী অনুষ্ঠিত হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং শুধু আজকে দিনেই এটি শেষ হবে কিনা সেটি নিয়েও এক ধরনের শঙ্কা রয়েছে, কারণ এটি হয়তোবা আরও দীর্ঘায়িত হতে পারে, আর আরও একদিন হয়তোবা এই বৈঠক ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি বৈঠকের শুরুতেই বলেছেন। প্রথমে সূচনা বক্তব্যে সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশন আলী রিয়াজ তিনি বলেছেন যে জাতীয় সনদ তৈরি করার লক্ষ্যেই মূলত এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, রাজনৈতিক দলগুলির সঙ্গে তারই অংশ হিসেবে বিএনপির সঙ্গে এই বৈঠক। তিনি বিএনপিকে তার সংস্কার ভাবনার জন্য ধন্যবাদ জানান। বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনের এবং সংস্কারের লক্ষ্যে বিএনপির প্রক্রিয়াগুলোর প্রতি তাদের যে সমর্থন এবং তাদের যে আকাঙ্ক্ষা ছিল বিএনপির, সেই বিষয়গুলোর জন্য তিনি ধন্যবাদ জানান। এবং অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছিলেন যে বারবার নানান ধরনের সুযোগ আসে বাংলাদেশের সামনে যে কোনো ধরনের বিপর্যয় থেকে উত্তরণে, কিন্তু সেই সুযোগগুলো আসলে আমরা বারবার হারাই। সেই লক্ষ্য থেকে তিনি বলছেন যে যেন এই সংস্কার প্রক্রিয়া এমন পর্যায়ে না যায় বা দীর্ঘায়িত না হয় যার মধ্য দিয়ে সাধারণ জনগণের মধ্যে যে সংস্কারের লক্ষ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি যেন স্তিমিত না হয়। এবং বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দলের যে 31 দফা থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত জুলাই ভিশন 2030 সেই সব বিষয়গুলোকে সামনে রেখে বিএনপি এই ঐকমত্য কমিশনের সঙ্গে আরও বিস্তৃত সংস্কার আলাপের অংশ হিসেবেই তারা সমর্থন সহযোগিতা সবটুকুই তারা করছেন এবং যে ঐকমত্য সম্মিলিতভাবে আসলে প্রতিষ্ঠা পাবে সেটার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ তৈরি হবে এমন প্রত্যাশার কথা বলছেন। এবং বৈঠক এখন চলছে দিনব্যাপী, আজকে দিনব্যাপী অন্তত চলবে সেটি নির্দিষ্ট করে বলাই যায়। আর সম্ভাবনার কথা হচ্ছে যে আগামীকাল বা পরবর্তী আবার অন্য কোনো কার্য দিনে আসলে এই বৈঠক গড়ায় কিনা সেটির জন্য অপেক্ষা করতে হবে দিন পর্যন্ত, দিনের শেষ বেলা পর্যন্ত। ছোঁয়া। জি রবিন, এবং দিনব্যাপী সেই খবরাখবর জানাবেন আপনি আমাদের, ধন্যবাদ। 6 দফার দাবিতে আজকের রেল ব্লকেট শিথিলের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে। আরও জানবো, আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, বৈঠকটি কখন নাগাদ শুরু হতে পারে এবং কোথায় হবে এবং এ বিষয়ে আরও কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। ছোঁয়া, মূলত বৈঠকটি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেই লক্ষ্যে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলটি এখন এই মুহূর্তে সচিবালয়ের সামনে মূলত 2 নাম্বার যে গেট রয়েছে সেই 2 নাম্বার গেটের সামনে অবস্থান করছে এবং এখানে মূলত বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের যে প্রতিনিধিরা আছেন সেই প্রতিনিধিরা এসেছেন এবং তারা আমরা যতটুকু জানতে পেরেছি 15 জনের একটি প্রতিনিধি দল এখন কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করবেন এবং যাওয়ার আগে তারা তাদের যে বক্তব্য অর্থাৎ 6 দফা নিয়ে যে বক্তব্য এবং তাদের কি বিষয়ে ডাকা হয়েছে সেটি নিয়ে কথা বলছে। কথা বলতে চাই
আমরা লাইভে আছি। এই মুহূর্তে আসলে বলছে যে তারা ভিতরে গিয়ে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়, তাদের যে 6 দফা সেটি নিয়ে গতকালকে থেকে মূলত প্রতিনিধির সঙ্গে, অর্থাৎ সরকারের যে প্রতিনিধি, কারিগরি শিক্ষা বোর্ড সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা চলছে। সেই অনুপাতেই মূলত তাদের যে কর্মসূচিটি ছিল, ব্লকেড কর্মসূচি, রেলপথ, সেই কর্মসূচিটি তারা স্থগিত করেছেন। তার আগে অর্থাৎ এই কর্মসূচিটি, তাদের যে বৈঠকটি এখন হওয়ার কথা, সেই বৈঠকটির উপর নির্ভর করবে যে তাদের দাবি দেওয়া আসলে মানা হচ্ছে কিনা। যদি দাবি দেওয়া মানা হয় তারপরে পরবর্তীতে তারা আলোচনা করে, যেহেতু সারা দেশের প্রতিনিধিরা রয়েছেন, সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত তাদের যে ব্লকেড কর্মসূচি সেটি স্থগিত রয়েছে। ছোঁয়া। জি সবুজ, শিক্ষার্থীরাও যে বৈঠকের জন্য অপেক্ষা করছেন এবং তারাও যে ক্ষুব্ধ সেটি দেখছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি থানা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। একই মামলায় মেঘনার সহযোগী দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে 11 এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেন আদালত। 10 এপ্রিল রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। হামাসের প্রতি কৃতজ্ঞতা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশংসা করলেন ফিলিস্তিনি সংগঠনটির নেতৃত্বের। বুধবার ক্রেমলিনে হামাসের কাছে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া 3 রুশ নাগরিকের সাথে সাক্ষাৎ করেন পুতিন। সেখানেই এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। জানান ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। ইউক্রেনের ডোনেৎস্কের আরও একটি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া। বুধবার নিয়মিত বিবৃতিতে এমন দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো জানিয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যটির কালিনোভো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এছাড়া ইউক্রেনের বিমান ঘাঁটি, গোলা বারুদ ও সজোয়া যান মেরামত কারখানা টার্গেট করে চালিয়েছে বিমান হামলা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে রুশ বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে 2 জন, আহত আরও 16 জন। নিহতদের 2 জনই নারী। আহতদের মধ্যে 3 শিশু রয়েছে, যাদের একজনের বয়স 9 মাস। পৌর কার্যালয়ের খুব কাছাকাছি এই হামলা। 24 ঘন্টায় ইউক্রেনের ছোড়া 223টি ড্রোন ভূপাতিতের দাবিও করে। একই দিন ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে 111টি স্থানে ভয়াবহ যুদ্ধের কথা। বিভিন্ন স্থানে রুশ সেনারা পিছু হটেছে বলেও দাবি করে। আর দর্শক, এই ছিল যমুনা নিউজে।